জামিলের বেসুরো গলায় গানে মহাবিরক্ত হলো সার্থ। কাঁধ থেকে ঝট করে নামিয়ে দিল হাতটা। থমথমে স্বরে বলল, ডোন্ট টক রাবিশ। আমি কোনো প্রেম টেমে পড়িনি। জামিল গা দুলিয়ে হাসলো। এবার বলল, জানতাম এটাই বলবি। সায়েন্স বলে চোরও কখনো কখনো চুরির কথা স্বীকার করতে পারে, কিন্তু স্বার্থ আবরার মনের কথা না, কোনোদিন স্বীকার করবে না। স্বার্থ বোম মেরে রইল, কপালে ত্যক্ত ভাত। জামিল বলল, চল এখন, আন্টি ডাকছেন মনে হয়। ও সামনের দিকে হাঁটলো কয়েক পা। স্বার্থ ডাকলো হঠাৎ, শোন। ফিরল ছেলেটা। কি? তুই শিওর আমি প্রেমে পড়েছি? ফিল করতে পারছিস না? না পারবি, সময় দে নিজেকে। এজন্যই সায়েন্স বলে জীবনে একটা হলেও প্রেম করা উচিত, যাতে প্রেমের নারী নক্ষত্র সব মুখস্থ থাকে। এই যে এখন প্রথমবার বলে কিছুই বুঝতে পারছিস না, অথচ তোর হাবভাব দেখে আমি মাত্র কয়েক ঘন্টায় সব কেমন চুটকিতে বুঝে ফেললাম। স্বার্থ ঠোঁট কামড়ে চিন্তায় ডুবে গেল। জামিল বলল, আরে ভাই, এত ভেবে চুল পাকিয়ে লাভ নেই। তোরই তো বউ, প্রেমে পড়লে পড়েছিস। দিস ইজ নট এ বিগ ডিল। এখন চল ভাই, প্রচুর খিদে পেয়েছে, কিছু খাই। জামিল গেলেও ঠায় দাঁড়িয়ে রইল স্বার্থ। অবিশ্বাসের একটা কিলবিলে পোকা এখনো তার মাথার ভেতরে ঘুরছে। ও আসলেই সেই মেয়েটার প্রেমে পড়লো, যাকে দুদিন আগে গিয়ে মুখের ওপর বলে এলো, তোমার প্রতি আমার কোনো অনুভূতি নেই। স্বার্থের মনে হলো এর থেকে মানহানির আর কিছু হয় না। জামিলের কথা যদি সত্যি হয়, তাহলে এখন থেকে চোরটার দিকে তাকাবে কি করে ও? আত্মসম্মানে খোঁচা লাগবে না? না চাইতেও এ যেন একটা মস্ত ব্লান্ডার হয়ে গেছে। মনে হচ্ছে অহেতুক কারণে বিরাটাকার আকাশটা বোঝার মতো ভেঙে চুরে জেকে বসেছে ঘাড়ে। স্বার্থ অস্থিরতায় ছটফট করে, শ্বাস নেয়, ঘাড় ডলতে ডলতে বিড়বিড় করে, মাই গুডনেস, এএসপি স্বার্থ আবরার কিনা শেষমেশ এখন চোরের প্রেমে পড়বে। শেম অন হিম, জাস্ট শেম অন হিম। আইরিন খুব লাফাচ্ছে আজ, শাড়ির আঁচল দুলিয়ে দুলিয়ে ছোটাছুটি করছে। তুষি তখন গাঢ় হয়ে সোফায় বসেছিল, চোখ নাক কুঁচকে দাঁত কপাটি চেপে আইরিনকেই দেখছিল সে। উফ, হাসি যেন ধরে না। কি একটু কেক খাইয়ে দিয়েছে, তাতে লেজ কাটা শেয়ালের মতো করছে দেখো। পরপরই তুষির ভেতর থেকে একটা আক্ষেপ খসে পড়ল। কেউ একজন হুতাশ করে বলল, ও তো তাও ওনার হাতে কেক খেতে পারলো, তুই তো এটুকুও পেলি না রে হতভাগী। তুষি দীর্ঘশ্বাস ফেলতে ফেলতেই সোজা হলো আবার, গলার জোর বাড়িয়ে উত্তর পাঠালো, ওনার হাতে কেক খেতে না পারলে কি হবে? ওনার কোলে তো উঠেছি, ডাইনিটা তো আর তা পারেনি। তুষির মন খারাপ তাও গেল না, পুরনো যুক্তিরা মানল না ওসব। মনে হলো স্বার্থর হাতে কেক খেতে না পারাটাই এই মুহূর্তে ওর ইহজগৎ ধ্বংস করে দিচ্ছে। ফের কটমট করে আইরিনের দিকে চাইল সে। বাড়িতে পায়েস রান্না হয়েছিল, সবার জন্মদিনেই হয়। আইরিন এক বাটি নিয়ে হাঁটতে হাঁটতে খাচ্ছে। শাড়িটা এত পাতলা, কোমরের এক ভাগ স্পষ্টভাবে চেয়ে আছে প্রায়। তুষি মেজাজের দহরম মহরম দশা নিয়ে খিটমিট করে নজর সরালো এবার, কিন্তু আইরিন ঘুরে ফিরে এসে বসলো ঠিক ওর সামনের আসনে। তার মাঝে আনন্দের ফুলকো জোয়ার থই থই করছে। স্বার্থ যে তুষিকে কেক খাওয়ায়নি ঢের খেয়াল করেছে ও। নিশ্চয়ই বস্তির মেয়েটার কষ্টে বুক ফেটে যাচ্ছে এখন। ইস, এটাই যে চাইছিল আইরিন। আচমকা ওর কানে এলো তুষির গুনগুন করে দাঁত পিষে গাইছে, তোরে দেখলে মনে হয় জুতা খইলা মোজা দিয়া, তোরে পিটাই ডাইনি, তোরে পিটাই ডাইনি। হতভম্বতায় পায়েস আইরিনের মাথায় উঠে গেল। খুক খুক করে কেসে উঠল সে। মুখ থেকে বাইরে ছিটকেও এলো কিছুটা। তুষি ঠোঁট চেপে হাসলো। রোকসানা মেয়ের অবস্থা দেখে ছুটে এলেন। কি হয়েছে বেবি বলে ফেনা তুললেন মুখে। আইরিন কোনো রকমে নিজেকে সামলে চোখ রাঙিয়ে চাইল তুষির পানে, গজগজিয়ে বলল, গানটা কি তুমি আমাকে উদ্দেশ্য করে গাইলে? তুষি সরল গলায় শুধালো, কোন গান? রোকসানাও শুধালেন, কোন গান? ও আবার তোমাকে নিয়ে কি গাইলো? আইরিন চুপ করে গেল। এই লজ্জাজনক গানের কথা সে কাউকে বলা তো দূর, মুখেও আনতে চায় না। নাক ফুলিয়ে বলল, কিছু না। আইরিন আর বসলো না। তুষিকে একবার ক্ষিপ্ত চোখে পরখ করে জায়গা ছেড়ে গেল। স্বার্থ যখন বসার ঘরে এলো, তখন সোফা সেট গোটা পরিবার দিয়ে ভর্তি। আড্ডায় মজেছে সকলে। জামিল আসাতে রেশটা আরো বাড়ল তার। এত মজার মজার কথা বলে ছেলেটা যে কোনো জায়গা 2 মিনিটেই মাতিয়ে দিতে পারে।
এর মাঝে একবার ওপরে গিয়ে শওকতের সাথেও সাক্ষাৎ সেরে এসেছে জামিল। এসব ছোটখাটো কাজে তার কখনো ভুল হয় না। স্বার্থ ভেবেছিল এখানে বসবে না, তাই সোজা হাঁটা ধরল ঘরের দিকে। তখনই উদগ্রীব হয়ে ডাকলো আইরিন, ভাইয়া কোথায় যাচ্ছেন? সবাই তো এখানে। রোকসানা ফিসফিস করে বললেন, ও যেখানে ইচ্ছে যাক, তোমার কি? চুপ করে বসো প্লিজ মাম্মা, আজ অন্তত বকো না, আজ ভাইয়ার বার্থডে। রোকসানা কিছু বলতে নিলেই নাসির শুধালেন, এনি প্রবলেম হানি? সহাস্যে কথাটুকু গিলে নিলেন তিনি। না না ঠিক আছি। জামিলও ডাকলো সার্থকে, কি রে বেটা, আমরা এখানে আড্ডা দিচ্ছি আর তুই ঘরে গিয়ে খিল দিয়ে থাকবি? তাহলে আমি এত কষ্ট করে এলাম কেন? হ্যাঁ? তনিমা বলেন, আয় না, বস না এখানে। স্বার্থর কান সবার কথার দিকে থাকলেও দৃষ্টিজোড়া অন্য কোথায়। অয়ন্তোষী সেন্টার টেবিলে এপার ওপার বসেছে। চানাচুর থেকে ভাজা পোড়া এটা ওটা নিয়ে মেয়েটাকে সাধছে অয়ন। তুষি মানা করলেও শুনছে না, কেমন যেচে পড়ে বলছে, একটা কিছু অন্তত নাও তুষি। আশ্চর্য, তুষি কি নেবে কি নেবে না সেটা তুষির সিদ্ধান্ত। অয়নের এত আদিক্ষেতা কিসের? স্বার্থ ঘরে যাওয়ার সিদ্ধান্ত বদলালো, এসে বসলো কাউচে। জয়নব হঠাৎ বললেন, তা জামিল বিয়ে টিয়ে কবে কি করবে, ভাবলে কিছু? ভেবেছি দিদুন, একজনকে তো ভালো লাগে, দেখি সে চাইলে খুব শীঘ্রই সব এগোবো। রেহনুমা সাগ্রহে শুধালেন, ও মা তাই? তা মেয়ে কি অস্ট্রেলিয়ায় নাকি? জামিল কেমন রহস্য করে হাসলো, বলল, জানাবো আন্টি, আপনাদেরই সবার আগে জানাবো। তুষি মুখ কুঁচকে ফেললো। এই লোকটা সুবিধের নয়, কি সব আজে বাজে কথা বলছিল তখন। যদি কোনোভাবে ওর দিকে নজর দেয় একেবারে চোখ গেলে দেবে। আচ্ছা, উনি কি ওনার বন্ধুকেও ওদের বিয়ের কথা বলেননি? না বলেননি নিশ্চয়ই। বললে তখন ছেলেটা ওসব গদগদ কথাবার্তা বলতো না। তাহলে বিটকেলটা যে তখন ওনাকে এভাবে টেনে টেনে নিয়ে গেলেন, তারপর কি হলো? দুজনের আলাপ শুনে তো মনে হচ্ছে না সিরিয়াস কিছু ঘটেছে। জামিল বলল, আচ্ছা এসব এখন বাদ, খালি মুখে আড্ডা জমছে না, একটু মিউজিক টিউজিক তো দরকার নাকি? মিন্তু উচ্ছল হয়ে বলল, সাউন্ড সিস্টেমটা বাজাবো? আরে না না, আমাদের এই সভায় যেখানে দুজন ভালো গায়ক মজুদ আছে সেখানে সাউন্ড সিস্টেম লাগবে কেন? কিরে স্বার্থ, তুই তো ভালো গান গাইতি এক সময়, সেই আমাদের আড্ডার কথা মনে আছে? রবীন্দ্র সরোবরে কত সন্ধ্যায় সবাই একসাথে গিটার বাজিয়ে গাইতাম গানা। আজকে একটা। তুষি ঠোঁট বাঁকিয়ে ভাবলো, গান না ছাই, এই খাচ্চুরে লোকের কণ্ঠে আবার সুরও আছে নাকি? নিশ্চয়ই ভাঙা রেডিওর মতো কিছু একটা ক্যাকা করে গায়। আইরিন আহ্লাদে গলে গলে বলল, হ্যাঁ ভাইয়া প্লিজ গান না, আমি কখনো আপনার গান শুনিনি। তুষি ভেঙচি কেটে মুখ ফিরিয়ে নিল। স্বার্থ ফটাফট নাকচ করলো প্রস্তাবটা, ছোট করে বলল, না মোড নেই। সাইফুল বললেন, কেন রে, গানা? ইচ্ছে করছে না চাচু, অন্য একদিন। কেউ আর জোর করলো না, তবে সবারই একটু মন খারাপ হলো। চাইছিলেন স্বার্থ গেয়ে শোনা কিছু একটা। এর মাঝেই মিন্তু একটা কাজ করেছে। এক ছুটে ঘরে গিয়ে গিটার নিয়ে এসেছে। বুক ফুলিয়ে জানালো, গিটার এনেছি। কে গাইবে এখন? জামিল হতাশ কণ্ঠে বলল, বার্থডে বয় তো গাইছে না, এনেই যখন ফেলেছ তাহলে দ্বিতীয় গায়ক অয়ন আফসার গাইবে। মৃদু চমকে চাইল অয়ন। আমি? না না, আমি না, অনেকদিন গাইটাই না, গলার অবস্থা ঠিক নেই। জামিল গিটার ওর কোলে দিয়ে বলল, আমাদের ঠিকের দরকারও নেই, যা গাইবে তাই শুনবো, রাইট ইউষা? ইউষা বসেছিল চুপ করে, নড়েচড়ে তাকালো, হেসে বলল, হ্যাঁ। অয়ন গিটার হাতে নিল, তারে আঙ্গুল বোলাতেই শব্দ হলো একটু, তারপর ফট করে বলল, গাইবো এক শর্তে, যদি তুষিও আমার সাথে গায়। নীরব হাওয়ার মাঝে ঝপাত করে বাজ পড়ল যেন। অমনি খেপাটে চোখে মুখ তুলল স্বার্থ, যেন এমন বাজে কথা এর আগে সে কোনোদিন শোনেনি। তুষি সজোরে মাথা নেড়ে বলল, এমা না না, আমি গান জানি না। তনিমা বললেন, একদম মিথ্যে বলবি না, সারাদিন যে গুনগুন করে গাইতে থাকিস আমরা সবাই কিন্তু শুনি। ও মিনমিন করে বলল, সেটা আর এটা কি এক নাকি? সবার সামনে গাইব কি করে? আমার লজ্জা লাগে। হাসনা এবার মুখ খুললেন, লজ্জাবতী আইসে রে, পুরো বস্তিতে গলা ফাডাই ফাডাই গান গাইতি, তোর গানের যন্ত্রণায় তিন্নির মা অহনো 2 বেলা গাইল পারে, আর হ্যাঁ কয় গান জানি না। সবাই হাহা করে হেসে ফেললো। অমনি তুষি ঠোঁট উল্টালো। ইউষা গাঢ় গলায় বলল, গাও না তুষি, এরকম আড্ডা তো প্রতিদিন হয় না, গাও। তারপর ছোট করে শ্বাস ফেললো মেয়েটা। খুব করে চাইলো ওর যেন এখন কষ্ট না হয়, একদম যেন চোখ ছলছল না করে। তুষি আর আপত্তি করলো
না, মাথা নাড়ল আস্তে। সঙ্গে সঙ্গে চেয়ারের হাতের তালুতে চেপে ধরল সার্থ। জামিল একবার আর চোখে দেখে নিল তাকে, মিটিমিটি হেসে গলা ঝেড়ে বলল, তাহলে শুরু করা যাক। প্রিয় শ্রোতা, এখন আমাদের মাঝে গান গেয়ে শোনাবেন সৈয়দ আয়ান আফসার এবং তুষি। উল্লাসে সবাই হাততালি দিল। আইরিন চসূচক শব্দ করে বলল, গড, এখন বসে বসে কুকুরের ঘেউ ঘেউ শুনতে হবে? তার কথা কারো কানে এলো না। সবাই উৎসুক হয়ে বসলো। অয়ন গিটারে মন দেয়, একটা দুটা করে তার বাজিয়ে আস্তে আস্তে সুর ধরে। মধুর এক হাওয়ায় মিলিয়ে দেয় ভরাট গলার স্বর। গেয়ে ওঠে সজোরে, আমার স্বপ্ন জুড়ে তুই, আর তোর চিন্তারা শুধুই, ঘুরে ফিরে যাচ্ছি বারবার, আর কোনো রাস্তা নেই আমার, বল না তোর দোহাই, প্রেম ভাষায় কোন জলে, ও মাই লাভ, আদরে আলাপ, ছুঁয়ে তোরা চলে এলাম বলে, বি মাই লাভ, একটা গোলাপ চুপিসারে রেখে গেলাম তোর কোলে। ইউষার ঠোঁটে নিষ্প্রভ হাসিটা বড় টেনে টেনে ধরে রাখা। ভেতরে ভেতরে গোল উত্তাপ হয়ে অকথ্য যন্ত্রণারা ঘুরছে। অয়ন কেমন কেমন চোখে তুষিকে দেখে গাইছে। সে জানে, বোঝে গানের প্রতিটা লাইন তুষির জন্যে, তাও জানে সে। আর এই প্রেমিক সুলভ চাহনিটাই ইউষা মেনে নিতে পারে না। না চাইতেও বুক দুমড়ে মুচড়ে যায়। ইউষা অন্যদিকে ফিরে চোখের জল খুব আড়ালে মুছে ফেলল। এদিকে ভেতর ভেতর চিরবির করছে সার্থ। ওপরের দাঁত নিচের দাঁতে ঘষছে, শরীরের লোমকূপ অবধি জ্বলছে তার। অয়ন তুষির সাথে ডুয়েট গাইছে, ভালো কথা। এরকম গান গাইবে কেন? ও মাই লাভ, বি মাই লাভ, এসব কি শব্দ? পৃথিবীতে কি আর কোনো গান ছিল না? একটা দেশত্ববোধক গান গাইলেও তো পারত। এর পরপরই তার কান ঝাঁঝিয়ে দিতে গানের লাইন ধরল তুষি। মনেরই দেওয়ালে খামোখা খেয়ালে আঁকিব কি তোর ছবি, ও জাগিয়ে চলে যা, তবু তো বলে যা, কবে রে আমার হবি। গাইতে গাইতে চোরা চোখের কোণ তুলে সার্থকে দেখল সে। চওড়া বুক অবধি পৌঁছালো নজর। ঢোক গিলে পরপরই নুয়ে নিল মাথাটা। অয়ন ফের গায়, তোর উত্তরেরই আশায় প্রশ্নেরা চিহ্ন ভুলে যাই, আবেগের ব্যস্ত পারাপার, আর কোনো রাস্তা নেই আমার, বল না তোর দোহাই, প্রেম ভাষায় কোন জলে। সার্থর আর সহ্য হলো না। সবাই যখন গানের সুরে বিভোর, ঝট করে উঠে দাঁড়ালো সে। অয়ন পরের লাইন গাইতে গিয়ে থমকালো এতে, চাইলে ওর পানে। এবার তাকালো বাকিরাও। অয়ন দেখলো সার্থ তিতি বিরক্ত চোখে ওকেই দেখছে, শুধালো, কিছু হয়েছে ভাইয়া? সার্থ হাস্যহীন বলল, গিটারটা দে। জয়নব বললেন, গিটার দিয়ে কি করবে দাদু ভাই? অয়নের দেয়ার অপেক্ষায় সার্থ রইল না, নিজেই ওর হাত থেকে কেমন ছিনিয়ে নিয়ে এলো। ফের এসে বসলো আগের জায়গায়। কুঁচকে থাকা কপালেই জবাব দিল, এখন আমি গাইব। সবাই বিস্ময়াবহ হয়ে চেহারা টান টান করে ফেললো। জামিল উচ্ছ্বসিত হয়ে বলল, সত্যি গাইবি তুই? সার্থ উত্তর না দিয়ে একপল তুষির দিকে তাকায়। মেয়েটা কেমন নিষ্পাপ চোখে টুকটুক করে দেখছে। সার্থর প্রথমবার মনে হলো তুষির মুখটায় আশ্চর্য রকম মায়া। কাক ভরে সদ্য ওঠা সূর্যের রশ্মি কিংবা ময়ূরের পেখমের মতো সৌন্দর্য তাতে। এই সৌন্দর্যই কি তবে এতদিন সার্থকে অস্থির করে তুলতো? এই চোখ, এই তাকানো, এসব কি ওর সমস্ত নীতি সব শক্তপোক্ত বাঁধ ভেঙে দিত ওর? সার্থ উত্তর জানে না। তবে গিটারের তারে আঙ্গুল চালিয়ে নিরেট জমাট স্বর নামিয়ে গলা ছেড়ে গাইল, ধোঁয়াটে কুয়াশা ভরা রাস্তার মাঝখানে, কেন যে দাঁড়িয়ে প্রেম হাতরাস কে জানে, মনের অলিগলি হয়ে কেন পালালি, রাতেও মরীচিকা দেখছি একা একা, গিয়েছে ঘুম ওরে বুক পড়ে ছাই ওরে, লা 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 লা, ও হো 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 হো, ও হো হো হো।
আইরিন গালে হাত দিয়ে বসে আছে, তার চোখে অপার মুগ্ধতা। স্বার্থ ভাই এত ভালো গায়, একটা মানুষের এত গুণ কেন থাকবে? এজন্যই তো ও এত দিওয়ানা ওনার জন্য। মাম্মাম যে কেন এসব বোঝে না। তবে এর থেকেও বাজে অবস্থা তুষির। মেয়েটার রাঙা ঠোঁট ফাঁকা হয়ে গেছে, চোখে মুখে ফেলে বিস্ময়। স্বার্থর ওই গাঢ় বর্ণের মুখ থেকে নজর সরানো যাচ্ছে না। কি দারুণ গায়ুনি, কি চমৎকার গলা। তুষি কি নতুন করে আবার প্রেমে পড়েছে? ওর বুকের ভেতরটা কি ধুকপুক করছে আবারও? হ্যাঁ করছে। এই তো ও পরিষ্কার টের পাচ্ছে কি নিখুঁত যন্ত্রণায় চিরে খুঁড়ে হৃৎপিণ্ডটা বাইরে আসার জোগাড়। চারটে অলিন্দনি ধূপধাপ গতিতে কানে কানে বলছে, তুষি তোর আর শক্ত থাকা হবে না। এই যে তুই আবার মরছিস ওনার, তবে এখন দেহ থেকে প্রাণটা না যাওয়া অবধি এই সর্বনাশ থেকে নিস্তার পাওয়ার কথা ভুলে যা তুই। তুষি একদম ভুলে যা। অয়ন সন্দিহান চোখে একবার তুষিকে দেখলো, একবার স্বার্থকে। ভাইয়ের ওপর তুষির নিষ্পলক চাহনিটা স্পষ্ট মনে বিঁধল তার। তুষি এইভাবে ভাইয়াকে কেন দেখছে? স্বার্থ তখনও দুনিয়াদারির সবকিছু শিখেই তুলে মন দিয়ে গাইছিল। খুঁজেছি তোকে রাত বেড়াতে, জ্বলেনি আলো স্বপ্নে, লুকিয়ে চিঠি তোকে লেখা তুলে রেখেছি যত্নে, মনের অলি গলি হয়ে কেন পালালি, রাতে অমরিচিকা দেখেছি একা একা, গিয়েছে ঘুম ওরে বুক পুড়ে ছাই ওরে লা 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 লা। আচমকা ওর খেয়াল পড়ল অয়ন তুষির দিকে তাকিয়ে আছে। সে সময় তুষিও তাকালো। সোজাসুজি চোখাচোখিটায় ঠোঁট টেনে হাসলো অয়ন। একটা মানুষ হাসলে তো আর মুখ গোমরা করে রাখা যায় না। সৌজন্যবোধে তুষিও হাসলো একটু। স্বার্থর মেজাজের জ্বলন্ত শিখায় এই হাসিই যেন এক ফোঁটা ঘি। হিংসার দাবদাহে শতভাগ পুড়ে গেল সে। সঙ্গে সঙ্গে গান থামিয়ে গিটার নামিয়ে রাখলো। তারপর দুম করে উঠে এসেই কেমন চিলের মতো থাবা মেরে ধরল তুষির কনুইটা। নিশ্চুপ মেয়েটা চমকে উঠল খুব, তাকালো হকচকিয়ে। স্বার্থ কোনো শব্দ করল না, জিভ খসে একটা টুও বাইরে এলো না তার। সবার বিস্মিত নজরের বিন্দুমাত্র তোয়াক্কা অবধি না করেই তুষির শীর্ণ শরীরটা হিড়হিড় করে টানতে টানতে নিয়ে চলল কোথাও।